নমস্কার, সুপ্রভাত। শুরু করছি অনুষ্ঠান এডুকেশন অনলাইন। আমাদের এই অনুষ্ঠান সিটিভিএন একেটি প্লাসের এই অনুষ্ঠান দেখতে দেখতে একটি বছর পার করলো। তার কারণ এখন পড়াশুনো গৃহবন্দী। আমরা ঘরের মধ্যে বসেই ছোট ক্লাস থেকে উঁচু ক্লাস সমস্ত পড়াশুনো চলছে অনলাইন এডুকেশন। তো সেখানে দাঁড়িয়ে আমরা সিটিভিএন একেটি প্লাস দীর্ঘ 1 বছর পার করে দিয়েছি তোমরা যারা বাড়িতে বসে আছো তোমাদের পড়াশুনোকে সাহায্য করার জন্য। আমাদের এই অনুষ্ঠান তোমাদের কাছে পরিচিত অনুষ্ঠান। আজকে প্রত্যেক দিনই কোনো না কোনো বিষয় নিয়ে আমাদের কথা থাকে, স্যার থাকেন। আজকে রয়েছেন হৃদীন্দ্রনাথ হাওলাদার, একাদশ শ্রেণীর জীববিদ্যা নিয়ে আমাদের আজকের পথ চলা। অনেক অনেক স্বাগত। গুড মর্নিং স্যার। নমস্কার। তো আজকের বিষয় কি, কিভাবে এগোবো অবশ্যই স্যার বলে দেবেন। আর তোমাদের যদি প্রশ্ন থাকে, একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা সরাসরি কথা বলার নাম্বারে চলে আসবে, তোমাদের প্রশ্ন করবে, স্যার তোমাদেরকে উত্তর দেবেন। আমরা চলে যাই আলোচনায়। আচ্ছা, বর্তমানে যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে মোটামুটি আমরা যা দেখতে পাচ্ছি মৃত্যুর হারটা অনেক বেশি, এবং অলরেডি আমাদের পশ্চিমবঙ্গে তো 15 দিনের একটা আংশিক লকডাউন পিরিয়ড রাখাই হয়েছে, চলছে এখন। তো সেটার জন্য এখন খুব বেশি পরিমাণে যে রাস্তায় বের হওয়া বা এই যে সমস্যাগুলো মানুষের দৈনন্দিন জীবনে একটা বড় রকমের ছাপ ফেলেছে, তাতে একটা আর্থসামাজিক স্তরে একটা বড় রকমের বৈষম্য যেমন দেখা দেবে, সেমভাবে কিন্তু জুন মাসের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে পরীক্ষাগুলো নেওয়ার কথা ছিল সেগুলো খুবই আনসার্টেইন হয়ে পড়েছে। যে এখন বিবিধ মহল থেকে রাজ্য সরকারকে নানা ধরনের বুদ্ধি বা প্রেশার দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটা ছাত্র সংগঠন থেকে হোক বা অভিভাবকদের পক্ষ থেকে হোক বা অন্য কোনো শিক্ষক সংগঠন থেকেও যদি হয়। তো সমস্যাটা হচ্ছে যে কি করা যেত, কি করা হয়নি বা কি করা যেতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন, স্টেট গভর্নমেন্ট বলুন, এদের গভর্নমেন্ট এমপ্লয়ি বা গভর্নমেন্টের যত অফিসার্স আছে, এদের নিজেদের একটা ব্রেন অ্যান্ড ব্রল রয়েছে টোটাল জিনিসটাকে এক্সিকিউট করার জন্য। তো ওনারা যথেষ্ট চেষ্টা করছেন এই সংক্রমণের এগেনস্টে মানুষকে বাঁচানোর, মানুষকে পরিষেবা দেওয়ার। আমাদের এখন এটাই একমাত্র লক্ষ্য হতে পারে যে এডুকেশন সিস্টেমটাকে যেন আমরা কোনো রকমভাবে অফলাইনে বা অনলাইনে চালিয়ে যেতে পারি। শিক্ষার এই ফ্লোটাকে যেন বন্ধ না হতে দেওয়া। কারণ ধরুন সিবিএসসি আইসিএসসি বোর্ডগুলোর পক্ষে আমরা যদি দেখে থাকি, তো ওদের অলরেডি ক্লাস 10-এর এক্সামটা হচ্ছে না। এবার যখনই ক্লাস 10-এর এক্সামটা হবে না, তো ওরা অলরেডি 11 পড়া শুরু করে দিয়েছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টসরা এরা কবে 11 শুরু করবে, এটা নিয়ে স্টুডেন্টসের মধ্যে প্রচণ্ড একটা চিন্তা। সিবিএসসি বোর্ডসের ওরাও এখন হ্যাশট্যাগ নামিয়েছে যে সেফ বোর্ড, যারা এক্সামস দিচ্ছে তাদের। তো এখনো পর্যন্ত ডিসকাশনস হচ্ছে যে যেহেতু এবার টিকা রয়েছে, আগের বারের মতো আমাদের হাতে কিছু নেই, এরকম প্রসিডিউরটা নেই, সেই জন্য আমাদের অ্যাটলিস্ট একটা আশা রয়েছে। আমরা এই হোপটা নিয়ে রয়েছি যে খুব তাড়াতাড়ি হয়তো বা ভালো হয়ে যাবে। একটা নিজস্ব ভূমিকা রয়েছে, পরীক্ষা মানে একটা মূল্যায়ন, যে আমরা পড়াশোনা করলাম তার সঠিক মূল্যায়ন, এবং সেই সার্টিফিকেটটা, মার্কশিট, যার উপরে বেস করে পরের দিকে সে কোন দিকে যাবে সেই ব্যাপারটা আরো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় আসে। তো যাই হোক, আমরা এটাই আশা রাখবো যে খুব তাড়াতাড়ি আমরা সুদিন দেখব বা আবার সুস্থ জীবনে ফিরতে পারবো। তো আজকের যে ক্লাসটা আমি করাতে এসেছি সেটা হলো গিয়ে তোমাদের, যেহেতু মাধ্যমিক এখনও হয়নি, তো মাধ্যমিক এবং 11 এর মধ্যে জীববিদ্যার বেশ কিছু সিমিলার চ্যাপ্টার্স রয়েছে। তো আমি আজকে প্রাণী হরমোন নিয়ে বা মানব শরীরের যে হরমোন আছে সেই হরমোনের একটা ছোট্ট অংশ করাবো, কারণ 11-এর যে সিলেবাস বা তার যে চ্যাপ্টার্সগুলো এগুলো অনেকটা বেশি ডিসক্রিপটিভ। এটা ক্লাস 10-এর বা ক্লাস 9-এর বইয়ের মতো নয়, যেহেতু এটা হায়ার স্টাডিজের একদম সোপান, প্রথম সিঁড়ি, সেই জন্য অনেকটাই এনলার্জ। তো পুরোটা চ্যাপ্টার কভার করাটা 40-45 মিনিটের মধ্যে পসিবল নয়, যেটা প্রোগ্রামের শিডিউলে রয়েছে সিটিভিএনের এই যে অনলাইন এডুকেশন সিস্টেম। তো যাই হোক, আজকে আমরা যে পার্টটা নিয়ে পড়বো সেটা হলো মানব শরীরে হরমোন প্রোডাকশনের জন্য কোন কোন গ্রন্থিগুলো আছে সেই সম্পর্কে আমরা একটু দেখব। তো মানুষের শরীরে একদম যদি আমি টপ টু বটম পরপর এগুলোকে লিখে ফেলি, তাহলে আমরা একদম শুরুতে মাথার উপরের দিকে পাবো বা ব্রেনের মধ্যে আমরা সিচুয়েট করতে দেখব পিনিয়াল বডি বা পিনিয়াল গ্রন্থিকে। এটাকে এপিফাইসিসও বলে। এপিফাইসিস সেরিব্রি। তার পরবর্তীতে আমরা পাবো হলো হাইপোফাইসিস, যেটা একটা আন্তর্মস্তিষ্কের একটা অংশ।
পরবর্তীতে আমরা পাবো হলো পিটুইটারি গ্রন্থি, যাকে আমরা হাইপোফাইসিস সেরিব্রি নামেও চিনি। 4 নম্বর আসবো ব্রেন থেকে নেমে আসবো আমরা গলার কাছে, এবং গলার মধ্যে আমরা পাবো হলো থাইরয়েড গ্রন্থি, যেটা আমরা ক্লাস 10-এও পড়েছি, যে আমাদের যে শ্বাসনালী তার দ্বিতীয় থেকে চতুর্থ ট্রাকিয়াল রিং, দ্বিতীয় থেকে চতুর্থ ট্রাকিয়াল রিংয়ের মধ্যে আমরা দেখব যে এই বাইরের দিক করে বা আমাদের সম্মুখ ভাগে থাইরয়েড গ্রন্থির অবস্থান করে, একটা বাটারফ্লাই লাইক শেপের একটা গ্রন্থি। নতুন যেটা তোমরা ক্লাস 11-এ এসে জানবে সেটা হলো প্যারাথাইরয়েড গ্রন্থি। প্যারাথাইরয়েড গ্রন্থিটা থাইরয়েড গ্রন্থির অপোজিটে বা আমাদের ঘাড়ের দিক করে ট্রাকিয়ার পেছন দিকটায়, যেখানে থাইরয়েড গ্রন্থিটা এরকম ক্লাম্পের মতন করে আটকানো থাকে আমাদের ট্রাকিয়ার গায়ে, তার উল্টো দিকে 4টে ছোট ছোট ফোল্ডের মতো হয়ে এটা এক্সিস্ট করে। ধরে নাও এখান থেকে ট্রাকিয়াল রিংটা রয়েছে, এটা আমি পশ্চাৎ ভাগ বা পেছনের পার্টটাকে দেখাচ্ছি। এভাবে ছোট ছোট 4টে ডটের মতো করে এটা এক্সিস্ট করে। এটাকে আমরা বলবো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে প্যারাথ হরমোন ক্ষরিত হয়। দেন নেমে আসবো আমাদের গলা থেকে নেমে আসবো বুকের কাছাকাছি। বুকের মধ্যে আমরা দেখব যে থাইমাস বলে একটা গ্ল্যান্ডকে পাবো। থাইমাস গ্রন্থিকে আমরা পাচ্ছি হলো আমাদের যে স্টার্নাম ম্যানোব্রিয়াম, সেই স্টার্নাম ম্যানোব্রিয়ামের পেছনে হৃৎপিণ্ডের একটু ওপর দিক করে অংশ অবস্থান করে। এটার মধ্যে থেকে থাইমোসিন নামক হরমোন ক্ষরিত হয়। 6 নম্বরে আসবো। 6 নম্বরে এসে আমরা দেখব যে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল যে ট্র্যাক্টটা রয়েছে বা আমাদের যে পৌষ্টিক নালী রয়েছে তার সাথে অ্যাসোসিয়েটেড একটা গ্ল্যান্ড পাবো, নাম হলো প্যানক্রিয়াস। অগ্নাশয় আমরা ক্লাস 10-এও পড়ছি যে অগ্নাশয় একটা মিশ্রগ্রন্থি, এর হরমোনাল প্রোডাকশন ক্ষমতা রয়েছে। তো এখানে আমরা পড়বো হলো অগ্নাশয় গ্রন্থি বা অগ্নাশয়ের শুধু আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা হরমোন ক্ষরণের সাথে অ্যাসোসিয়েটেড পার্টটুকু। আচ্ছা, অগ্নাশয় থেকে যদি নিচের দিকে নামি তাহলে চলে আসবো আমরা কিডনি বা বৃক্কর ওপরে, এবং বৃক্কের ওপরে আমরা পাবো হলো সুপ্রারেনাল গ্ল্যান্ড, যেটাকে আমরা বলি হলো অ্যাড্রিনাল গ্ল্যান্ড। তো অ্যাড্রিনাল গ্রন্থিকে পেয়ে যাচ্ছি। আর লাস্টলি আমাদের পেলভিক রিজিয়নে আমরা দেখব যে আমাদের যেখানে গোনাডাল সেকশনসটা রয়েছে পুরুষ বা স্ত্রীর ক্ষেত্রে আমরা গোনাডস বা জনন গ্রন্থি হিসাবে পাবো হলো শুক্রাশয় এবং ডিম্বাশয়। তো প্রায় 9খানা গ্ল্যান্ডকে আমরা পেলাম বা কম বেশি এরিয়া আমরাগুলো দেখলাম, যেখান থেকে কিনা মানুষের শরীরে ভিগোরাসলি নানা ধরনের হরমোনগুলো ক্ষরিত হয় এবং শরীরের মধ্যে যাবতীয় যেসব রাসায়নিক বিক্রিয়া সেগুলোকে কোষে কোষে বা কলায় কলায় গিয়ে এক্সিকিউট করে। তো এই হরমোনগুলো বা এই গ্রন্থিগুলো থেকে নিশ্চিত যে হরমোন বা সেই হরমোনের কাজ, হরমোনের অ্যাবনর্মালিটিস, কম বা বেশি ক্ষরণের ফলাফল এবং এই গ্রন্থিগুলোর অবস্থান, যাবতীয় জিনিসটা আমরা ক্লাস 11-এর সেক্টরে কিন্তু ডেসক্রিপটিভলি পড়বো। বেশ বড় চ্যাপ্টার, এবং যারা বায়োলজি যে কথা আপনি দেখালেন এখানে টোটাল 9টা গ্রন্থির কথা বলেন, এই প্রত্যেকটা গ্রন্থিকেই তখন ইলাবোরেটলি ক্লাস 11-এ পড়তে হচ্ছে মানে কার কি কাজ, কার দ্বারা কি নিয়ন্ত্রিত হচ্ছে। যদিও ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কি বলে আর্টসের সেকশনেও কিন্তু আজকাল বা আগে থেকেই বায়োলজি সাবজেক্টটাকে নেওয়া যায় স্ট্রিমের সাথে। অনেকে যারা আর্টস নেয় আর্টসের সাথেও আর্টস বায়োলজি হিসাবে নেয়, কিন্তু বায়োলজির মানে স্ট্রিম চেঞ্জ হয়ে গেল বলে যে সাবজেক্ট বা টপিক চেঞ্জ হবে এরকম কোনো ব্যাপার নেই। তবে সায়েন্সের যারা নেয় সাধারণত বায়ো সায়েন্স নেওয়ার টেন্ডেন্সি আছে স্টুডেন্টসদের মধ্যে, এবং আছে হলো পিওর সায়েন্স নেওয়ার টেন্ডেন্সি। এবং পিওর সায়েন্স নেওয়ার মধ্যে আবার ছেলেমেয়েরা ভাবে যে না নিট দেবো বা ডাক্তারির জন্য চেষ্টা করবো, জয়েন্ট এন্ট্রান্স দেবো।
তো সেটা নিয়েই বলছিলাম যে সিবিএসসি আইসিএসসি এরা তো পড়া শুরু করে দিল, তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যারা ভাবছো যে নিট দেবো বা জয়েন্ট অ্যাডভান্স দেবো বা যেই মেন্স দেবো, তারা এখনও যদি শুরু না করে তো সিলেবাস কবে কমপ্লিট করবে? আর এখন দেখুন এডুকেশন সিস্টেমটা ওরকম নেই যে আমরা নলেজ অ্যাচিভ করার জন্য পড়ি, আমরা নাম্বার অ্যাচিভ করার জন্য পড়ি। সিলেবাস রিডাকশন হচ্ছে ঠিকই, ছেলেমেয়েরা নাম্বারও পাবে, কিন্তু যেই জায়গাটা পড়তে হচ্ছে না বা বাদ চলে যাচ্ছে সেটা তো কোনো না কোনো জায়গায় হায়ার স্টাডিজে ওর লাগবে, কাজে লাগবে। সেই খামতিটা ওকে তখন আবার ফিরে এসে এই জায়গাগুলো কিন্তু পড়তে হবে, কারণ এটা হলো ফান্ডামেন্টাল স্টেজ, এইগুলো হলো তোমাদের ভিত তৈরি হওয়ার জায়গা। তো ক্লাস 11টা তোমাদের বেশ কঠিন বলে মনে হবে, যেরকম তোমাদের প্রিভিয়াসলি 9টা কঠিন বলে মনে হয়েছিল এবং 10টাকে অনেকটা ইজি মনে হয়েছিল, সেমভাবে 11টা যেহেতু বায়োলজির ক্ষেত্রে বলবো আমি ফান্ডামেন্টাল বায়োলজি দিয়ে তৈরি হয়, তো বেশ স্ট্রং হয় জায়গাটা, ভালোভাবে বোঝার একটা ব্যাপার থাকে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার ব্যাপার থাকে। এবং যারা নিটের জন্য প্রিপারেশন নিতে চাও, আমি আলাদাভাবে তাদের বলতে চাই যে এনসিইআরটির বই কিন্তু তোমরা ফলো করবে, যেমন মক টেস্ট দিচ্ছ বিভিন্ন জায়গায় বা নিজে নিজে চেষ্টা করছো সেগুলো তো রয়েছে, কিন্তু এনসিইআরটির বুকস কিন্তু ফলো করবে, সেটা মাস্ট ম্যান্ডেটরি। তার সাথে অন্যান্য তুমি রেফারেন্স বই ইউজ করতে পারো, আমাদের এই যা কিছু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যেসব বইগুলো পাওয়া যায় জয়েন্ট এন্ট্রান্স ওরিয়েন্টেড, সেগুলো অনেক ভাস্ট, অনেক ইনফরমেশনস দেওয়া যায়, কিন্তু এটার পেছনে যথেষ্ট তোমায় খাটতে হবে। ওকে, তো দেন চলে আসবো হলো শুরু থেকে আসি, আমাদের হাইপোফাইসিস এবং পিটুইটারি নিয়ে আমাদের 11-এর শুরুতে একটু ডেসক্রিপটিভ পার্ট কিছু দেওয়া আছে, সেই জায়গা থেকেই আসবো। প্রথমে আসবো হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসকে বলা হয় সুপ্রিম কমান্ডার। টোটাল এন্ডোক্রাইন সিস্টেমটা বা এই অন্তঃক্ষরা তন্ত্রটাকে মনিটর করে হলো আমাদের হাইপোথ্যালামাস। আগে আমরা জানতাম যে মাস্টার গ্ল্যান্ড বলা হতো পিটুইটারি গ্ল্যান্ডকে, কারণ পিটুইটারি থেকে নিঃসৃত যেসব হরমোন, যেগুলো যে ট্রফিক হরমোনগুলো বেরোচ্ছে, সেই হরমোনগুলো শরীরের অন্যান্য গ্রন্থিগুলোর হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে এবং প্রচুর টাইপের হরমোনস কিন্তু সে ক্রিয়েট করে। পরবর্তীতে দেখা গেল হাইপোথ্যালামাস থেকে একটা ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরস বা বলতে পারো যেসব রেগুলেটরি হরমোন বা ইনহিবিটরি হরমোনগুলো খরিত হয়, সেগুলো কিন্তু পিটুইটারির ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করে। তো মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড হিসেবে পরিচয় পেল হাইপোথ্যালামাস, এবং একে বলা হলো এন্ডোক্রাইন যে অর্কেস্ট্রা বা আমাদের শরীরে যে ব্যান্ড বাজার মতো করে যে সমস্ত জিনিসটা কোঅর্ডিনেট করে কাজ হচ্ছে, প্রত্যেকটা গ্ল্যান্ডের সিক্রেশন, এর ব্যান্ড মাস্টার বলা হলো হাইপোথ্যালামাসকে। তোমরা যদি কখনো অর্কেস্ট্রা দেখে থাকো বা তোমরা ব্যান্ড দেখে থাকো, তো ব্যান্ডের ক্ষেত্রে একজন মানুষের হাতে এরকম একটা বড় লাঠি টাইপের থাকে, সে শুধু এরকম এরকম হাত ব্লো করে, ইনি হলেন ব্যান্ড মাস্টার। তার নির্দেশ মতোই, মানে এটার মধ্যে কিছু সাইন ল্যাঙ্গুয়েজ থাকে, সেটা তারা জানে যারা কিনা অন্যান্য বাদ্যযন্ত্রগুলো প্লে করে, তারা কিন্তু এটার সাথে কোঅর্ডিনেট করে বাজায়, টোটাল অ্যারেঞ্জমেন্টটা সেভাবে ক্রিয়েটেড হয়। তো ওনাকে মানে এখানে হাইপোথ্যালামাসকেও কিন্তু সেভাবে বলা হয় ব্যান্ড মাস্টার অফ এন্ডোক্রাইন অর্কেস্ট্রা। তো এখানে হাইপোথ্যালামাসকে আমরা জানি যে এটা অগ্রমস্তিষ্কের একটা অংশ, বা বলা যায় ডায়ানসেফালন বা আন্তর্মস্তিষ্কের যে দুটো পার্ট, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। তো সেই হাইপোথ্যালামাসের সিচুয়েশনটা কোথায়? হাইপোথ্যালামাস আমাদের ব্রেনের মধ্যে তৃতীয় নিলয়ের নিচে বা থার্ড ভেন্ট্রিকেলের নিচের দিকে অবস্থান করে, এবং থ্যালামাসের নিচে, তো নিচে বোঝাতে বা বিলো বোঝানোর জন্য হাইপো কথাটা ইউজ হয়। সাধারণত আমাদের আন্তর্মস্তিষ্কে বা আমাদের যে মধ্য মস্তিষ্কের জায়গাটা রয়েছে, সেখানে আমরা থ্যালামাসকে 4টে পার্টে পাই: থ্যালামাস, মেটাথ্যালামাস, এপিথ্যালামাস এবং হাইপোথ্যালামাস। তো এখানে আমরা থ্যালামাসের নিচে হাইপোথ্যালামাসকে দেখব, এবং এটা থার্ড ভেন্ট্রিকল বা তৃতীয় নিলয়ের নিচের দিকে অবস্থান করে। এই যে থ্যালামাস, এই থ্যালামাস কিন্তু আমাদের স্নায়বিক নানা ধরনের ক্রিয়া প্রক্রিয়া, যেগুলো আমরা স্নায়ুর চ্যাপ্টারে বা মস্তিষ্কের চ্যাপ্টারে যেগুলো আমরা পড়েছি, তার যেমন কাজ করে, তার সাথে সাথে বেশ কিছু হরমোন সিক্রেশনের সাথেও জড়িত। তো এইখানে আমাদের বুঝে নিতে হবে যে হাইপোথ্যালামাসের মতো একটা ব্রেনিয়াক স্ট্রাকচার, সে যখন একটা হরমোন প্রডিউস করছে, তার মানে সেগুলো নিউরোসিক্রেটারি সেল রয়েছে তার, তো সেখান থেকে সে নিউরো হরমোন স্খলিত করছে। তো নিউরো হরমোন ক্ষরণ করার ক্যাপাসিটি রয়েছে হলো হাইপোথ্যালামাসের। তো দ্যাটস ওয়াই আমরা হাইপোথ্যালামাসের সেইটুকু পার্ট নিয়ে আমরা কথা বলবো, যেটুকু এখানে নিউরন থেকে আমাদের হরমোন সিক্রেশনের সাথে জড়িত। তো প্রথমেই চলে আসি হাইপোথ্যালামাসের স্ট্রাকচার। যদি একটা মানুষকে ড্র করা হয়, এই যে কালো করে যেটা আঁকলাম, এটাকে বলা হয় স্ফেনয়েড বোন। এটা আমাদের ব্রেন বক্সের নিচের পার্ট। আমাদের করোটি বা ক্রেনিয়া যেটা আছে,
এই ক্রেনিয়ামের নিচের দিককার একটা হাড়ের নাম হলো স্ফেনয়েড বোন, যেটাকে আমি ডার্ক কালো করে এঁকেছি। এটা হলো স্ফেনয়েড বোন। আচ্ছা, এটা হলো স্ফেনয়েড বোন। এই স্ফেনয়েড বোনের মধ্যে একটা ডিপ্রেশন থাকে, যেই ডিপ্রেশনটাকে বলা হয় সেলা টার্সিকা। এই সেলা টার্সিকা প্রকোষ্ঠের কথাও তোমরা পিটুইটারি পড়ার ক্ষেত্রে বা পিটুইটারির সংজ্ঞা বা অবস্থানের ক্ষেত্রে কিন্তু তোমরা পাবে। এই সেলা টার্সিকা ডিপ্রেশনের মধ্যে পিটুইটারিটা এক্সিস্ট করে এবং পিটুইটারির ওপরের পার্টটা অ্যাড করা থাকে হলো হাইপোথ্যালামাসের সাথে। এই হাইপোথ্যালামাসের সাথে এটাকে অ্যাড করা থাকে। এটা হলো হাইপোথ্যালামাস আর এটা হলো পিটুইটারি। তো এই হাইপোথ্যালামাস পিটুইটারির এই যে স্ট্রাকচারটা, এটাকে যদি আমি আর একটু বড় করে আঁকি, তাহলে এটা দেখতে লাগবে অনেকটা এইরকম। এই ওপরের পার্টটা হলো হাইপোথ্যালামাস আর এই নিচের পার্টটাকে আমরা বলবো পিটুইটারি। এবার পিটুইটারি হাইপোথ্যালামাসের সাথে যে স্টক বা পিটুইটারি স্টক বলা হয় এটাকে অনেক ক্ষেত্রে, এটাকে বেসিক্যালি বলে হলো ইনফান্ডিবুলাম। এই ইনফান্ডিবুলাম স্টেম দিয়ে এই পিটুইটারিটা হাইপোথ্যালামাসের সাথে কানেক্টেড অবস্থায় থাকে এবং হ্যাং করে। ওপর থেকে যেমন আমাদের ছাদে ফ্যান লাগানো থাকে, তো ফ্যান যেমন ঝোলে, সেমভাবে এটা হাইপোথ্যালামাস থেকে বা তৃতীয় নিলয়ের যে ছাদ, সেই ছাদ থেকে এটা হ্যাঙ্গিং অবস্থায় থাকে সেলা টার্সিকা প্রকোষ্ঠের মধ্যে। এই যে সেলা টার্সিকা প্রকোষ্ঠের মধ্যে পিটুইটারি নিয়ে পড়ছি, আমি পড়বো বলেছিলাম যে হাইপোথ্যালামাস নিয়ে। তো হাইপোথ্যালামাস থেকে আমরা দেখব যে বেশ কিছু রেগুলেটরি হরমোনস খরিত হচ্ছে, যেগুলো কিনা পিটুইটারির সাথে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত বা পিটুইটারিকে কমান্ড করে, নিয়ন্ত্রণ করে পিটুইটারির অন্যান্য ক্ষরণগুলোকে। তো হাইপোথ্যালামাস থেকে ক্ষরণের ক্ষেত্রে আমরা পরপর যদি কতগুলো লিখে নিই যে কী ধরনের হরমোনগুলো ও রেগুলেটরি হরমোনগুলো ক্ষরণ করে, তাহলে আমাদের হয়তো বুঝতে সুবিধে হবে। তো হাইপোথ্যালামাস থেকে খরিত হয় CRH বা কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, TRH থাইরোট্রপিন রিলিজিং হরমোন, GHRH বোধহয় এটা হ্যাং করছে, GHRH এটা হলো কি আমাদের গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, GHIH গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন, GnRH GnRH এটা হলো গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, PRH প্রোল্যাকটিন রিলিজিং হরমোন, দাঁড়ান MRH মেলানোসাইট স্টিমুলেটিং রিলিজিং হরমোন আর MIH মেলানোসাইট স্টিমুলেটিং ইনহিবিটিং হরমোন। তো মোটামুটি এই কতগুলো হরমোন ক্ষরণ করে। তার মধ্যে আমরা বেশ কিছু রেগুলেটরি হরমোন পাচ্ছি যাদের আর দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে অ্যাব্রিভিয়েশনের মধ্যে, আর কিছু আই দিয়ে কথা পাচ্ছি বা ইনহিবিটিং হরমোন পাচ্ছি, সেগুলোকে অ্যাব্রিভিয়েশনের মধ্যে কী দেখানো হচ্ছে যে ইনহিবিটিং হরমোন বা প্রতিরোধী হরমোন, যারা হরমোনটাকে প্রতিরোধ করে। এবার এই হাইপোথ্যালামাসের সাথে পিটুইটারির সম্পর্কর জায়গাটা যদি আমরা দেখি, তো পিটুইটারির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা দুটো পার্টের কথা দেখা যাচ্ছে বা ছবি অনুযায়ী দুটো অংশের পার্ট দেখা যাচ্ছে। একটাকে বলছি আমরা অ্যান্টেরিয়র লোব, আরেকটাকে বলছি আমরা পোস্ট পিটুইটারি লোব বা পোস্টেরিয়ার লোব। এই যে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়ার যে লোবগুলো রয়েছে, এটার আমি অন্যান্য নামগুলো একটু বলে দিই। এটাকে বাংলায় বলে অগ্র পিটুইটারি এবং পেছনটাকে বলে পশ্চাৎ পিটুইটারি। সামনের পার্টটার নাম হলো অ্যাডেনো হাইপোফাইসিস, অ্যাডেনো হাইপোফাইসিস, আর পেছনের পার্টটাকে বলা হয় নিউরো হাইপোফাইসিস। আচ্ছা,
নিউরোহাইপোফাইসিস বলার কারণ বা অ্যাডেনোহাইপোফাইসিসের কাজ এই সম্পর্কে বলতে গেলে আমাদের শুরুতে না একটু ভ্রূণজ ডেভেলপমেন্ট বা মানুষের ভ্রূণের ডেভেলপমেন্ট সম্পর্কে একটু বলা দরকার। সেটা হলো এই নিউরোহাইপোফাইসিস বেসিক্যালি আমাদের ব্রেনেরই বা হাইপোথ্যালামাসের একটা এক্সটেনশন। আমাদের যখন শরীরটা মাতৃজঠরের মধ্যে পরিবর্তিত হয়ে ব্রেন, নাক, মুখ যেমন তৈরি হচ্ছে আমাদের বাইরের দিকে, তো ব্রেনের যেসব ফোল্ডিংসগুলো তৈরি হয় বা এই স্ট্রাকচারগুলো যখন ভেতরে তৈরি হয়, তখন বেসিক্যালি হাইপোথ্যালামাসের একটা এক্সটেনশন হিসেবে নিউরোহাইপোফাইসিস জেনারেট করে। আর আমাদের যে স্ফেনয়েড অস্থির যে স্ট্রাকচারটা ছিল এই অ্যাডেনোহাইপোফাইসের নিচের দিকে, যেটা সেলাটার্সিকা ফর্ম করছিল, সেটা তখনও তো অত হার্ড বোন হিসাবে তো তৈরি হয় না। তো এখানে একটা ন্যাজোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন থাকে। ন্যাজোফ্যারিঞ্জিয়াল মেমব্রেনটা আমাদের যে এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময় এই ন্যাজোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন থেকে পাউচ লাইক স্ট্রাকচার বা ছোট ছোট থলির মতন স্ট্রাকচার তৈরি হয়। সেই থলির মতন স্ট্রাকচারটা গিয়ে এখানে অ্যাডেনোহাইপোফাইসিস তৈরি করে এবং নিউরোহাইপোফাইসিসের সাথে অ্যাড হয়। এই পাউচের মতন স্ট্রাকচারগুলোকে বলা হয় রাথকেস পাউচ। তো এই অ্যাডেনোহাইপোফাইসিসের অরিজিনটাই আলাদা, এইটার উৎপত্তিটাই আলাদা। দ্যাটস ওয়াই আমরা অ্যাডেনোহাইপোফাইসিসকে মোর গ্ল্যান্ডুলার বা এর মধ্যে অনেক ক্ষরণকারী কোষ দেখব, যেদিকে কিন্তু নিউরোহাইপোফাইসিসের মধ্যে দেখব আমরা হাইপোথ্যালামাসের যে নিউরনসগুলো আছে সেই নিউরনসের অ্যাক্সনিক এক্সটেনশনসগুলোকে এখানে পাবো। তার সাথে পাবো কিছু সেলস যেগুলো কিনা স্ট্রাকচারাল সেল, তাদেরকে বলবো আমরা পিটুইসাইট। আবার বলছি, ক্লাস 11-এ তোমরা যে পাঠ্য বই পড়বে তার সাথে অলওয়েজ এনসিইআরটিকে ফলো করবে, আদারওয়াইজ নিটের জন্য কিন্তু খুব টাফ হবে। শুধুমাত্র একটা বই থেকে তো পসিবল নয়। তো যাই হোক, তো এই পিটুইসাইটসগুলোকে পাওয়া যায়, সাইট বানানো ভুল লিখলাম, হ্যাঁ পিটুইসাইট। এই সেলগুলো দিয়ে তৈরি হয় হলো নিউরোহাইপোফাইসিস, এবং তার সাথে আমরা হাইপোথ্যালামাস থেকে বিভিন্ন ধরনের যে হাইপোথ্যালামাসের যে নিউরনসগুলো রয়েছে তার আমরা অ্যাক্সনিক এক্সটেনশনসগুলোকে কিন্তু নিউরোহাইপোফাইসিসে পাবো। সেদিক দিয়ে যদি আমি অ্যাডেনোহাইপোফাইসিসের কাজগুলোকে দেখি যে এর মধ্যে কী কী ধরনের সেলস থাকে, কেন এরা হরমোন প্রোডাকশন করতে পারে, তো অ্যাডেনোহাইপোফাইসিস বা আমাদের অ্যান্টেরিয়র লোব যেটা, তার মধ্যে যে সেলসগুলো আছে সেটাকে আমরা প্রথমে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো ক্রোমোফোব, আরেকটা হলো ক্রোমোফিলস। ক্রোমোফোব থাকে 50%, ক্রোমোফিলস থাকে 50%। ক্রোমোফোব আর ক্রোমোফিলসের কথাটা টার্মটা এলো কেন সেটা বলি। যেহেতু আমরা একটা হিউম্যান অর্গান নিয়ে পড়ছি এবং যখনই আমি অর্গানের হিস্টোলজি বা অর্গানের কলাস্থানগুলো বোঝার চেষ্টা করব, তো কোনো না কোনো সময় এই কলাস্থান বোঝার জন্য এটাকে কেটে নিয়ে মাইক্রোস্কোপের তলায় স্টেইনিং করে দেখা হয়েছে। তো যখনই এটা স্টেইন করা হবে বা এটাকে রং দিয়ে রঞ্জিত করা হবে, তো দেখা যাবে যে বেশ কিছু সেল রং নিচ্ছে, কিছু সেল রং নিচ্ছে না। যারা রং নেবে না তারা হলো ক্রোমোফোব, ফোবিয়া আছে, রং নেয় না। আর ক্রোমোফিল, ফিল মানে একটা এফিনিটি, নেওয়ার একটা টেন্ডেন্সি আছে বা রং অ্যাবজর্ব করে। এই ক্রোমোফিল যেগুলো আছে তাদের মধ্যে আমরা আবার দুটো পার্ট পাবো, একটা হলো অ্যাসিডোফিল আর একটা হলো বেসোফিল। তো বেসোফিল থাকে 10% আর অ্যাসিডোফিল থাকে 40%, এবং বেসিক্যালি এই অ্যাসিডোফিলিক যে সেলগুলো তার মধ্যেই আমরা আবার 5টা পার্ট পাবো। 5টা পার্ট তোমরা বইতেও পেয়ে যাবে, আমি নামগুলো বলে দিচ্ছি, এখানে লিখলে পরে এটা হ্যাং করে যাচ্ছে। তো একটা হলো কর্টিকোট্রফ, ল্যাক্টোট্রফ, সোমাটোট্রফ, লিখে নিলেই বোধহয় ভালো করতাম, বলে যাচ্ছি। একটা হলো কর্টিকোট্রফ, একটা হলো ল্যাক্টোট্রফ যেটাকে ম্যামোট্রফও বলা হয়, এখান থেকে প্রোল্যাক্টিন খরিত হয়। দেন একটা হলো সোমাটোট্রফ, আর হলো থাইরোট্রফ, আর একটা হলো সোমাটোট্রফ থেকে জিএইচ বা এসটিএইচ খরিত হয়, আর একটা হলো গোনাডোট্রফ। তো এই 4 ধরনের স্ট্রাকচার মানে সেলস পাওয়া যায় অ্যাসিডোফিলসের মধ্যে। তো ক্রোমোফোবটা গেল কোথায় স্যার? ক্রোমোফোবটা বেসিক্যালি একটা প্রিকার্সার সেল যারা কন্টিনিউয়াসলি ক্রোমোফিল সেলতে কনভার্ট হতে থাকে, ঠিক আছে? তো ক্রোমোফোবগুলো বেসিক্যালি
ক্রোমোফিলের প্রিকারসার সেল, যেগুলো কিনা ক্রোমোফিলসে কনভার্ট করতে থাকে, এবং তার অ্যাসিডোফিলিক যে সেলসগুলো আছে তার মধ্যে আমরা 5টা পার্ট পেলাম। একটা হলো কর্টিকোট্রফ, যারা এসিটিএইচ ক্ষরণ করে; ল্যাক্টোট্রফ, ম্যামোট্রফ, যেটা কিনা আমাদের প্রোল্যাকটিন বা এলটিএইচ লিউটোট্রফিক হরমোন ক্রিয়েট করে; সোমাটোট্রফ, যেটা জিএইচ বা গ্রোথ হরমোন, বা যেটাকে আমরা এসটিএইচ বা সোমাটোট্রফিক হরমোন বলি সেটা; দেন থাইরোট্রফ, টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্রিয়েট করে; গোনাডোট্রফ, এফএসএইচ আর এলএইচ মানে লিউটিনাইজিং হরমোন, আর এফএসএইচ হলো ফলিকল স্টিমুলেটিং হরমোন ক্রিয়েট করে। আর এলএইচকে আমরা জানি যে পুরুষের শরীরে এলএইচ কিন্তু আইসিএসএইচ বা ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন হিসেবে এক্সিস্ট করে। তো এই গেল হলো মোটামুটি আমরা একটা আইডিয়া পেলাম যে অ্যাডেনোহাইপোফাইসিস আর নিউরোহাইপোফাইসিসের মধ্যে ফাংশন বা রিলেশন বলা যায়, ফাংশন এক্স্যাক্টলি নয়, রিলেশনটা বলতে পারি। আর একটা এর মধ্যে ছোট্ট জিনিস অ্যাড করবো, যেটা 11-এ এসে প্রথম আমাদের অ্যাড হয়, সেটা হলো আমরা এমব্রায়োনিক স্টেজে এই হাইপোফাইসিস এরকম দেখতে হয় না। হাইপোফাইসিস বেসিক্যালি ট্রাইলোব একটা স্ট্রাকচার হয়, 3টে লোব নিয়ে তৈরি হয়, যার শুরুরটাকে বলা হয় অ্যান্টেরিয়ার, পেছনেরটাকে বলবো পোস্টেরিয়ার, আর মাঝখানটাকে বলবো ইন্টারমিডিয়া। কিন্তু যতক্ষণে আমরা ভূমিষ্ঠ হই তার আগে এই স্ট্রাকচারটা কনফার্ম হয়, এবং এই যে মাঝখানের যে ইন্টারমিডিয়া স্ট্রাকচারটা সেটা একটা মিডিল লেয়ার হিসেবে কিন্তু এখানে এক্সিস্ট করে। মিডিল লেয়ার বা একটা মিডল পার্ট বা মিডল চেম্বার হিসেবে পিটুইটারির মধ্যে এক্সিস্ট করে, যেটাকে পার্স ইন্টারমিডিয়া বলা হয়। তো ফাংশনালিটির দিক থেকে আমরা এখানে 3টে লোব পেয়ে যাচ্ছি। একটাকে বলছি পার্স ডিস্টালিস, পার্স ইন্টারমিডিয়া, আর পার্স নার্ভোসা। তো ফাংশনালিটি অনুযায়ী আমরা এটাকে 3টে পার্টে ভাগ করতে পারি। পার্স ডিস্টালিস থেকেই বেসিক্যালি ওই এসিটিএইচ, টিএসএইচ, যত রকম গোনাডাল হরমোন মানে এফএসএইচ, এলএইচ, এলটিএইচ, জিএইচ, যাবতীয় জিনিস খরিত হচ্ছে। আর পার্স ইন্টারমিডিয়া থেকে খরিত হয় এমএসএইচ বা মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। মেলানোসাইটস আমাদের চামড়ার উপরে এক্সিস্ট করে বা চুলের রং ক্রিয়েট করার জন্য তৈরি হয়, মানে আমরা কতটা কালো কতটা ফর্সা, এই মেলানোসাইটস থেকে যে মেলানিন বলে যে প্রোটিনটা তৈরি হয় তোমরা জানো, সেটা এক ধরনের রঞ্জক প্রোটিন, এবং এটা কালারেশনের সাথে যুক্ত। আমাদের চুলের কালার বা আমাদের চোখের যে আইরিসের কালার, এই টোটালটাই কিন্তু মেলানিনের ওপরে হয়। মানে আইরিস কালার যদি ধরো টম ক্রুজের মতো নীল হলো, বা ঋত্বিকের মতো যদি এটা গ্রিন আইড স্ট্রাকচার হয়, সবার ক্ষেত্রেই কিন্তু কালার জেনারেট করছে মেলানিন। অনেকের ব্লন্ড হয় চুল, তো তাদের ল্যাক অফ মেলানিন; অনেকের গোল্ডেন হয় বা রেডিশ হেড হয়। তো এই জিনিসগুলো কিন্তু সবই মেলানিনের স্ট্রাকচার। মেলানিনের কম বেশি ফ্রিকোয়েন্সির জন্য আলাদা আলাদা কালারকে ক্রিয়েট করায়। তো শরীরের তো আমাদের জানি স্কিন টোন তো অনেক ভ্যারাইটিতে তৈরি হয়, যেহেতু এটা একটা মাল্টিজেনিক একটা ক্যারেক্টার। তো সেই জন্য গায়ের কালারের যে চেঞ্জটা মানুষের মধ্যে, তার মধ্যেও কিন্তু আমরা মেলানিনের কম বেশির জন্য আমরা চামড়ার মধ্যে এই ধরনের প্যাটার্নটাকে পাই। তো সেই এমএসএইচ হরমোন বা শরীরের মেলানিন সিনথেসিসের জন্য যে হরমোন, সেটা তৈরি হয় এখান থেকে, পার্স ইন্টারমিডিয়া থেকে। এবং পার্স নার্ভোসা, যার মধ্যে পিটুইসাইট বলে আমি একটা সেলের কথা বললাম, এই পিটুইসাইট সেলগুলো শুধুমাত্র স্ট্রাকচারাল সেল, এগুলো কিন্তু সেভাবে কোনো ধরনের হরমোন প্রডিউস করে না। যেহেতু এখানে গ্ল্যান্ডুলার কোনো সেলস নেই, মানে সেরকমভাবে ক্ষরণকারী কোনো কোষ নেই, এটা হাইপোথ্যালামাসেরই বেসিক্যালি একটা এক্সটেনশন, যেটা এর অরিজিন। তো সেদিক থেকে আমরা দেখব যে হাইপোথ্যালামাসের দুটো নিউক্লিয়াই বা দুটো এরিয়া, একটাকে বলবো আমরা সুপ্রাঅপটিক নিউক্লিয়াই প্রথমটা, এবং পরেরটা হলো প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াই। প্রথমটা হলো সুপ্রাঅপটিক, পরেরটা হলো প্যারাভেন্ট্রিকুলার, এবং রেসপেক্টিভলি যেটা বেরোচ্ছে সুপ্রাঅপটিক থেকে তৈরি হয় হলো এডিএইচ, যেটাকে আমরা অ্যান্টিডাইউরেটিক হরমোন বলি বা ভেসোপ্রেসিন বলি বা বলি পিট্রেসিন, 3টে নাম আছে। আর সেকেন্ডারি যেটা আছে সেটার নাম হলো প্যারাভেন্ট্রিকুলার। এই প্যারাভেন্ট্রিকুলারের ক্ষেত্রে আমরা পাবো হলো সেই নিউক্লিয়াস থেকে যেটা জেনারেট করে, সেটা তার অ্যাক্সোনিক এক্সটেনশনস থেকে এসে এখান থেকে খরিত হয়, পোস্টেরিয়ার পিটুইটারি থেকে খরিত হচ্ছে, তার নাম হচ্ছে অক্সিটোসিন বা পিটোসিন। আগেরটা পিট্রেসিন ছিল, এটা পিটোসিন। তো এডিএইচ আর অক্সিটোসিন এগুলোকে আমরা নিউরোহাইপোফাইসিস থেকে কিন্তু খরিত হতে দেখব। এই হাইপোথ্যালামাসের মধ্যে যেহেতু অন্যান্য নিউরোসিক্রেটারি সেলসগুলোও রয়েছে, তো তাদের থেকে আমরা দেখছি যে এই
বড় পার্টটা বা এতগুলো হরমোন রিলিজিং হরমোন বা ইনহিবিটিং হরমোনগুলো ক্ষরিত হচ্ছে। তো এদের মধ্যে আমরা একটা পোর্টাল স্ট্রাকচার দেখতে পাবো। এই পোর্টাল স্ট্রাকচারটা বেসিক্যালি রক্ত সংবহনের পোর্টাল স্ট্রাকচার। তো আমি একটু জায়গা মুছে নিই, তাহলে আমার লিখতে সুবিধে হয়। যেহেতু আমরা এটা শুরু থেকে বুঝতে পারছি যে পোস্টেরিয়র পিটুইটারিটা হাইপোথ্যালামাসের খুব আপন, যেহেতু ওটা একই এক্সটেনশনে রয়েছে এবং একটু বৈমাত্রিক আচরণ করা হয় অ্যাডেনো হাইপোফাইসিসের সাথে। হাইপোথ্যালামাস ওকে আলাদাভাবে রেগুলেট করে। যেমন আমরা পড়াশুনো যখন না করি, আমাদের মায়েরা পড়তে বসে এটা করবি, ওটা কর, এটা করিস না, ওটা করিস না, তো আমাদের উপর প্রচণ্ড প্রেশার থাকে যেমন স্টুডেন্টসদের ওপরে। সেমভাবে এখানে কিন্তু পিটুইটারির সাথেও হাইপোথ্যালামাস সেরকমভাবে একটা সম্পর্কে থাকে, হ্যাঁ, যাতে পিটুইটারিকে অলওয়েজ হাইপোথ্যালামাসকে কখনো কখনো কমান্ড করতে হয় এবং পিটুইটারির যাবতীয় ক্ষরণগুলো কিন্তু হাইপোথ্যালামাসের কমান্ডের বেসিসেই কিন্তু সিক্রেট করে। তো সেই জায়গাটা আমরা একটু দেখে নিই কী করে সিক্রেটটা করছে। আমরা ক্লাস 9-এ পড়েছিলাম হার্ট থেকে যদি যে আর্টারিগুলো তৈরি হয় সেই আর্টারিগুলো কোনো না কোনো একটা অর্গ্যানে যায়। তো আমি এখানে 3টে অর্গ্যানের মতন স্ট্রাকচার ড্র করলাম, এগুলো অর্গ্যান ধরে নাও। এবং সেই অর্গ্যানে এসে সে কী করে, একটা রক্তজালক বা ক্যাপিলারি ক্রিয়েট করে এবং সেই ক্যাপিলারি থেকে ও আবার শিরা হয়ে জেনারেট করে আবার হার্টে ফেরত চলে যায়। এটাকে আমরা বলি সিস্টেমিক সার্কুলেশন বা সিস্টেমিক সংবহন। যদি কখনো এরকম দেখা যায় যে কোনো একটা অর্গ্যান থেকে শিরা তৈরি হয়েছে কিন্তু সেটা আরেকটা অর্গ্যানের মধ্যে ঢুকে আবার ক্যাপিলারিতে গিয়ে মিলে গেল, তাহলে এই ধরনের সিস্টেমটাকে আমরা বলবো পোর্টাল সংবহন বা পোর্টাল সার্কুলেশন। মোটামুটি ইংলিশ সিনেমা যারা দেখো পোর্টালসটা দেখতে পাবে। অ্যাভেঞ্জার সিনেমায় আমাদের ডক্টর স্ট্রেঞ্জ সে এরকম আঙুল দিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে পোর্টাল ক্রিয়েট করতো। তো পোর্টাল হলো দুটো ডিমেনশনের মধ্যে বা দুটো আলাদা টাইমের মধ্যে বা দুটো আলাদা স্থানের মধ্যে একটা কমন গেটওয়ে, যেটা দিয়ে ইজিলি একটা থেকে আরেকটা রিচ করা যায়। তো এখানে ওই কথাটাকে অ্যাড করা হয় পোর্টাল। এটা পোর্টাল ভেইন, সেই পোর্টাল ভেইনের থ্রুতে একটা জায়গা থেকে আরেকটা অর্গানকে কানেক্ট করা যায়। এখানে ইন্টারমিডিয়েট হিসেবে ওরা হার্টকে কানেক্ট করে না। তো এখানেও একটা পোর্টাল স্ট্রাকচার থাকবে। এই পোর্টাল স্ট্রাকচারটাকে আমরা সাধারণত বলে থাকি হাইপোথ্যালামো হাইপোফাইশিয়াল পোর্টাল অ্যাক্সিস। এটা মিড ব্রেনের সাথে সোজাসুজি মাথার উপর থেকে একটা অ্যাক্সিস কল্পনা করা হয় এবং আমরা হাইপোথ্যালামাস এবং হাইপোফাইসিসের মধ্যে HPA হাইপোফাইশিয়াল পোর্টাল অ্যাক্সিস বলে। এই বরাবর মানুষের শরীরের মধ্যে একটা অ্যাক্সিস কল্পনা করা হয়, সেই অ্যাক্সিস বরাবর এখানে এটা থাকে। আর এই জিনিসটাকে বলা হয় বা এই ভেইনটাকে বলা হয় হাইপোফাইশিয়াল পোর্টাল ভেইন। এই হাইপোফাইশিয়াল পোর্টাল ভেইনের এরকম জায়গাটাতে একটা ক্যাপিলারি থাকবে আর এখানে একটা ক্যাপিলারি থাকবে, দেন এখান থেকে আবার ক্ষরণের জন্য কিন্তু শিরা ক্রিয়েট করবে। এবার আমাদের একটা সহজ জিনিস বুঝবো, খুব সহজ জিনিস। ধরে নাও এটা একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এটা একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এখান থেকে ঢুকছে আর্টারি মানে হলো ধমনী, আর এদিক দিয়ে বেরোচ্ছে হলো ভেইন, রক্তটা পাস করছে। যদি একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড হয় তার মানে এর মধ্যে কিছু স্ট্রাকচারাল সেলস থাকবে, আবার কিছু হরমোন সিক্রেট করার মতন সেলসও থাকবে, যার মধ্যে দিয়ে ক্যাপিলারি ক্রিয়েট করেছে বা রক্তজালক তৈরি করবে এবং ও শিরা ফর্মেশনের দিক দিয়ে বেরিয়ে যাবে। যে কোষটার মধ্যে হরমোন তৈরি হচ্ছে তাকে যখন ক্যাপিলারির মধ্যে হরমোনটাকে প্রবেশ করাতে হয় সেখানে আমরা কিন্তু ডিফিউশনকে পাবো। কোষ থেকে রক্তজালকের মধ্যে যখন হরমোন প্রবেশ করে তখন সেটা ডিফিউশন বা ব্যাপনের প্রক্রিয়ায় প্রবেশ করে, তারপরে সেটা ভেইনের থ্রুতে বেরিয়ে যায়। তাহলে হরমোন আমরা বরাবর বলে থাকি যে হরমোন রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়ায়। তাহলে কোন রক্ত না শিরার রক্ত, কখনো ও ধমনীর রক্তে কিন্তু প্রবেশ করে না। খুব মাইনিউট ডেলিকেট জিনিস, খুব সহজ ইনফরমেশন, একটু বুদ্ধি খাটালে বোঝা যায়। এই জিনিসটাকে কিন্তু তোমরা খুব ফলো করবে। ছোট ছোট জায়গাগুলো, সায়েন্স পুরোটাই কিন্তু অবজারভেশনের উপরে, এটা মুখস্থ বা রাট্টা মেললে হয় না। ওকে, তো এখানে আমরা পেয়ে যাব হলো দুটো ক্যাপিলারি স্ট্রাকচার বললাম,
একটা ক্যাপিলারি থাকবে হলো হাইপোফাইসিসে একটা জালক, আর হাইপোথ্যালামাসে একটা জালক থাকে, আর মাঝখানে যে পোর্টাল ভেইনটা থাকছে এটাকে আমরা বলছি হাইপোথ্যালামো হাইপোফাইশিয়াল পোর্টাল ভেইন। কখনো কখনো এটাকে হাইপোফাইশিয়াল পোর্টাল ভেইনও বলে, ডাজন্ট ম্যাটার। আচ্ছা, এই থ্রুতে বা এই ভেইনের থ্রুতেই কিন্তু এই যাবতীয় হরমোনগুলো আসে এবং তারা আলাদা আলাদাভাবে প্রত্যেকটা হাইপোথ্যালামাসের হরমোনগুলোকে রেগুলেট করে। এই রেগুলেট করার জায়গাটাকে আমি একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই, তাহলে আমরা সম্পর্কটাকে বসাতে পারবো। আচ্ছা, কর্টিকোট্রফিন রিলিজিং হরমোন, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন এইটা ডাইরেক্ট ACTH নির্গমনের জন্য পজিটিভ ফিডব্যাক দেয়, যেহেতু RH বা রেগুলেটরি হরমোন হিসেবে বলা আছে। TRH এটা TSH হরমোন বা হাইপোফাইসিস বা পিটুইটারির থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে বার করার জন্য পজিটিভ ফিডব্যাক দেয়। GHRH আর GHIH, GH গ্রোথ হরমোন বা সোমাটোট্রফিক হরমোন, তার উপরে যেটা GHRH বা গ্রোথ হরমোন রিলিজিং হরমোন সেটা পজিটিভ ফিডব্যাক দেয় এবং ইনহিবিটিং হরমোন নেগেটিভ ফিডব্যাক দেয়। আর GnRH যেটা রয়েছে সে ডাইরেক্টলি ইনডিউস করে FSH এবং LH। LHকে আমরা তো ICSHও বলতে পারি পুরুষদের ক্ষেত্রে। PRH আর PIH প্রোল্যাকটিন বা LTH যেটাকে বলা হয় লিউটোট্রপিক হরমোন বা প্রোল্যাকটিন, এই প্রোল্যাকটিন ওপরে PRH পজিটিভ ফিডব্যাক দেয়, PIH নেগেটিভ ফিডব্যাক দেবে। আর MSH যেটা পার্স ইন্টারমিডিয়া বা মধ্যপিটুইটারিতে ঘটিত হচ্ছিল তার উপরে MRH পজিটিভ ফিডব্যাক দেবে, MIH নেগেটিভ ফিডব্যাক দেবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা তিনটে হরমোন পেলাম যার রেগুলেটরি এবং ইনহিবিটিং পার্টগুলো রয়েছে। MSH মানে হলো মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনের জন্য, প্রোল্যাকটিনের জন্য আর গ্রোথ হরমোনের জন্য। তো একটা মেলানিন সিনথেসিস করে, একটা মাতৃদেহে দুগ্ধ উৎপাদনের সাথে জড়িত, আর একটা শরীরের সার্বিক বৃদ্ধি যেটা আমাদের পেশি বা হাড়ের বৃদ্ধিতে জড়িত, সেই STH হরমোনকে রিলিজ করানোর জন্য আমরা দুটো হরমোন পাচ্ছি। সেগুলো হলো গিয়ে একটা রিলিজিং হরমোন, একটা ইনহিবিটিং হরমোন। কিন্তু এই CRH, TRH, GnRH এই তিনটে হরমোনের ক্ষেত্রে আমরা আর IH বা ইনহিবিটিং হরমোন পেলাম না। এটা একটা সহজ করে বুঝবে, যেহেতু এরা এমন একটা হরমোনকে রিলিজ করাচ্ছে যে হরমোনের আরও র্যাদার ফাংশনস থাকছে। ACTHকে আমরা দেখেছি অ্যাড্রিনাল গ্রন্থির যে কর্টেক্স রিজিয়ন বা বাইরের বহিস্তরের যে পার্টটা, সেখান থেকে বিভিন্ন কর্টিকয়েডস হরমোন লাইক গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড আর অ্যান্ড্রোজেন বা সেক্স কর্টিকয়েড যেগুলোকে বলা হয়, সেইগুলো ক্ষরণের সাথে ACTH জড়িত। তো TRH-এর ক্ষেত্রেও দেখব TSH কী করছে, থাইরয়েডে যাচ্ছে। তো থাইরক্সিন থেকে কী বলে, থাইরয়েড থেকে থাইরয়েডাল যে হরমোনগুলো আছে লাইক ট্রাইআয়োডোথাইরোডিন বা T3, T4 বা থাইরক্সিনের যাকে আমরা টেট্রায়োডোথাইরোনিন হিসেবেও চিনি, এবং TCT বা থাইরোক্যালসিটোনিন, এই জিনিসগুলো কিন্তু TRH-এর জন্যই খরিত হচ্ছে। আবার GnRH-এর ক্ষেত্রে আমরা দেখব যে FSH বা LH যেগুলো রয়েছে, সেই LH-এর জন্য কোনো একটা জায়গা থেকে প্রোজেস্টেরন খরিত হচ্ছে, কী বলে আমাদের কর্পাস লিউটিয়াম থেকে। আবার দেখব আমরা FSH-এর জন্য কিন্তু ইস্ট্রোজেন খরিত হচ্ছে, ICSH-এর জন্য টেস্টিস থেকে টেস্টোস্টেরন খরিত হচ্ছে। তো যখনই আমরা দেখছি যে তিনটে আলাদা আলাদা হরমোন যাদের IH নেই, যাদের ইনহিবিটিং হরমোন নেই, তারা অন্য কোনো একটা হরমোন ক্রিয়েশনে সাহায্য করছে যাদের র্যাদার অন্য ফাংশনস থাকছে, তাহলে এই সবগুলোর ক্ষেত্রেই কিন্তু আমরা ফিডব্যাক মেকানিজম পাবো। তো এখান থেকে চট করে একবার ফিডব্যাক মেকানিজমটা বুঝিয়ে দেবো। কতক্ষণ আছে? আর মিনিট 10 মতো সময়। ওকে, আচ্ছা। তো আমরা ফিডব্যাক মেকানিজম কম বেশি পড়েছি বা ক্লাস 10-এও জানি, 11-এও থাকবে। ফিডব্যাক মেকানিজমটা হলো কোনো একটা গ্রন্থির ক্ষরণ অপর একটা গ্রন্থি দ্বারা আপনি নিয়ন্ত্রিত হয়, এইটাকে আমরা ফিডব্যাক মেকানিজম বলি। খুব কমনলি আমাদের ইয়েতে যেটা থাকতো সেটা হলো
ক্লাস 10-এর সিলেবাসে যেটা থাকতো সেটা একবার ড্র করে নিই। এটা হলো হাইপোথ্যালামাস, এটা হলো পিটুইটারি। যদি গলার কাছটাতে এরকম একটা বাটারফ্লাই শেপে আমাদের থাইরয়েডটা এক্সিস্ট করে, তাহলে হাইপোথ্যালামাস থেকে পজিটিভ ফিডব্যাক আসে হলো TRH, থাইরয়েডট্রপিন রিলিজিং হরমোন। সেটা পিটুইটারির অগ্রখণ্ডকে পিং করে থাইরোট্রফ যে সেলগুলো আছে অ্যাসিডোফিলসের, তারা TSH ক্ষরণ করে বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন করে তাদের এটা পজিটিভ ফিডব্যাক আসছে। TSH চলে আসছে হলো থাইরয়েড গ্ল্যান্ডে এবং এ ক্রিয়েট করাচ্ছে থাইরক্সিন, T3 T4, এটা হলো থাইরক্সিন, আর TCT থাইরোক্যালসিটোনিন। তো এইগুলো চলে আসছে হলো আমাদের ব্লাডে পর্যাপ্ত মাত্রায় যখন থাইরক্সিন থাকবে, যেহেতু ব্লাড পাম্প হচ্ছে, সারা শরীরে ব্লাডগুলো ঘুরছে এবং আমরা জানি হরমোন সারা শরীরে ঘুরে বেড়ালেও টার্গেট টিস্যু বা টার্গেট সেল ছাড়া কোথাও কাজ করে না। ওদের একটা পার্টিকুলারাইজেশন আছে বা স্পেশালাইজেশন আছে, আমি এই জায়গার উপরেই কাজ করব। তো T4-এর যখন রেইজটা রক্তের মধ্যে ওর মাত্রার বৃদ্ধিটা যখন আবার হাইপোথ্যালামাসে রক্ত যায়, ব্রেনে তো রক্ত যাবে, ব্রেনকে তো ফাংশনাল রাখতে হবে, অক্সিজেন সাপোর্ট দিতে হবে, ভিটামিন হরমোন সাপোর্ট দিতে হবে। তো সেই যখন রক্ত মাথায় গেল, তখন দেখা গেল যে T4-এর যে মাত্রাটা সেটা হাইপোথ্যালামাস দিয়ে ডিটেক্টেড হয়, বা ওরা বুঝতে পারে যে T4 এনাফ পরিমাণ আছে, আর দরকার নেই। তো T4-এর এক্সেস উপস্থিতি TRH রেগুলেশনটাকে বা TRH সিক্রেশনটাকে নেগেটিভ ফিডব্যাক দেয়। তো দেখো অটো সুইচিং অটোমেটিক্যালি অফ হয়ে গেল। আবার যখন থাইরক্সিনের লেভেল ড্রপ করবে রক্তের মধ্যে, তখন দেখবো আমরা ইয়ের কাজ আবার শুরু করে দিয়েছে, TRH করণ হচ্ছে, TSH করণ হচ্ছে, দেন T4 করণ হচ্ছে। তো এই যে জিনিসটা আমরা এই একই জিনিসকে পাবো হলো ACTH-এর ক্ষেত্রে। ACTH খুব বেশি করে ক্ষরণ করায় হলো কর্টিসোল হরমোনকে। কর্টিসোল হরমোনটা কি স্যার? কর্টিসোল হরমোনটা হলো ACTH-এর যে গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিক এবং সেস কর্টিকয়েড রয়েছে, এই 3 ধরনের কর্টিকয়েডের মধ্যে গ্লুকোকর্টিকয়েডের ফার্স্ট হলো কর্টিসোল, আরেকটা হলো কর্টিকোস্টেরন। তো কর্টিসোলের মাত্রা বৃদ্ধির ফলে এই CRH-এর ওপর কর্টিসোল এসে নেগেটিভ ফিডব্যাক দেয়, CRH-কে আপনি বন্ধ করিয়ে দেয়। তো এখানেও একটা অটো সুইচিংয়ের জায়গা কিন্তু রয়েছে, নেগেটিভ পজিটিভ ফিডব্যাক এখানেও একটা দেখা যায়। সেমভাবে আমরা FSH LH-এর ক্ষেত্রেও রেইজিং ইস্ট্রোজেন বা রেইজিং প্রোজেস্টেরনের জন্য কিন্তু GnRH-কে বন্ধ হয়ে যেতে দেখবো। এগুলো হায়ার স্টাডিজে বা তোমরা যদি জুলজিক্যাল ফিল্ডেই থাকো বা ফিজিওলজিক্যাল ফিল্ডে যাও পরের দিকে যদি কলেজের ক্ষেত্রে, তখন তোমরা এই ধরনের চেঞ্জগুলো দেখতে পাবে। আপাতত ক্লাস 10 বা 11-এর সিলেবাসে কিন্তু এই TRH TSH এই T4-এর এই প্রোগ্রেশনটাই দেওয়া থাকে। তো আমরা এটা দেখে বুঝলাম যে সব ধরনের হরমোনগুলো যে রেগুলেটেড হবে বা সবার সাথে IH-এর কনসেপ্টটা থাকবে, সেটা হাইপোথ্যালামাসের মানে দ্বারা সম্ভব হয় না। ও 3টে বা 6টা জোড়ায় বা 6টা হরমোন ক্রিয়েট করে, যারা আমাদের এই ইয়ের যেগুলো আছে পিটুইটারি থেকে যে 7টা হরমোন খরিত হয়, 7টা হরমোন বলতে ACTH TSH GH আর STH তো একই নাম, FSH এবং LH দুটো আলাদা জিনিস, এবং প্রোল্যাকটিন MSH। তো 1 2 3 4 5 6 7টা, আর এদিকে 9টা। তো 9টা হাইপোথ্যালামিক যে সিক্রেশন বা হরমোন, সেটা রেগুলেটরি হোক বা ইনহিবিটরি হোক, সেটা কিন্তু 7টা পিটুইটারি হরমোনের ওপরে নানাভাবে প্রভাব ফেলে। ফিডব্যাক সবাই দেয় না। ফিডব্যাক মেকানিজমের ক্ষেত্রে আমরা 3 ধরনের পার্ট পেলাম, যে ACTH TSH এবং FSH LH, এদের এই গোনাডাল হরমোনগুলোর ক্ষেত্রে আমরা এই নেগেটিভ ফিডব্যাক পজিটিভ ফিডব্যাকের কনসেপ্টগুলো পাবো। কিন্তু যারা সামগ্রিকভাবে দেহের হরমোন ক্ষরণের কোনো কাজ করে না, অন্য কোনো ধরনের কাজ করছে, যেমন মাতৃদুগ্ধ উৎপাদনের জন্য প্রোল্যাকটিনের কাজ, বা মেলানোসাইট কোষগুলোকে উদ্দীপিত করে মেলানিন রঞ্জক ক্ষরণের কাজ, বা অ্যাজ এ হোল টোটাল বডিটাকে গ্রো করানোর জন্য যে গ্রোথ হরমোন বা STH হরমোনগুলো রয়েছে, সেইগুলোকে দিয়ে সারা শরীরটাকে বড় করার কাজ, এদের সাধারণত 2 ধরনের আমরা হরমোন ক্ষরণ হতে দেখব হাইপোথ্যালামাস থেকে, যেটা হলো রেগুলেটরি হরমোন আর ইনহিবিটরি হরমোন।
আচ্ছা, তো হাইপোথ্যালামাস থেকে আমরা দুটো হরমোনের কাজ বলেছিলাম, একটা হলো ভ্যাসোপ্রেসিন, আরেকটা হলো অক্সিটোসিন। ভ্যাসোপ্রেসিনের আরেকটা নাম বলেছিলাম পিট্রেসিন, আর এটার হলো পিটোসিন। এই মুখে বলে দিই, পিট্রেসিন আর পিটোসিন। এবং ভ্যাসোপ্রেসিনের আরেকটা ফাংশনাল নেম হলো অ্যান্টিডাইউরেটিক হরমোন। অ্যান্টিডাইউরেটিক হরমোন বলা হচ্ছে কারণ এটা বৃক্কীয় নালিকা, যেগুলো আমাদের নেফ্রনের ইন্টারনাল যেসব স্ট্রাকচারসগুলো রয়েছে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল বা ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, হেন্ডেল লুপ আর কালেক্টিভ টিউবিউল, যেগুলো বাংলাকে বলা হয় যে নিকটবর্তী সংবর্ত নালিকা, দূরবর্তী সংবর্ত নালিকা, হেন্ডেল লুপ, সংগ্রাহী নালিকা, বেলেনিড ডাক্টস। এখানে নানা ধরনের অ্যাবজর্বিং সেলসগুলো রয়েছে, তারা কিন্তু প্রচুর পরিমাণে জল এবং গ্লুকোজগুলোকে পরিশ্রুত তরল থেকে আলাদা করে, শরীরে রিঅ্যাবজর্ব করে। তো রিঅ্যাবজর্পশনের সাথে এই যে এডিএইচ হরমোনটা জড়িত রয়েছে, তার জন্য এই ভ্যাসোপ্রেসিনের আরেক নাম হলো এডিএইচ। তার সাথে সাথেও আমরা দেখব যে ক্যাপিলারি বা রক্তবাহকে এটা প্রেস করায় বা রক্তচাপ বাড়ানোর জন্য এটার নাম কিন্তু ভ্যাসোপ্রেসিন, ঠিক আছে। আর অক্সিটোসিন কাইন্ড অফ এ লাভ হরমোন, এটা মানুষের মধ্যে ইন্টিমেসি, এটা স্টুডেন্ট কী বলে বাচ্চার সাথে মায়ের ইন্টিমেসি বা একটা ছেলে মেয়ের মধ্যে ইন্টিমেসির সময় এই অক্সিটোসিনটা ক্রিয়েট হয়, মানে ইমোশনকে কন্ট্রোল করে। আর সেই সাথে সাথে এটা মাতৃদুগ্ধক্ষরণের সাথেও জড়িত, সেখানে একটা প্রতিবর্ত ক্রিয়াও কাজ করে। যদি সময় থাকে তাহলে আমি বলতে পারবো। আজকে আর সময় খুব বেশি নেই। আমার মনে হয় এই অনুষ্ঠানটা তোমরা যদি যেহেতু আমাদের এটা ফেসবুক পেজ লাইভ হয়, তোমরা যদি তোমাদের পেজে শেয়ার করে রাখো, ইন ফিউচার তোমাদেরকে এই অনুষ্ঠানটা অনেক হেল্প করবে। ডক্টর আমাদের সঙ্গে আজকের স্যার ছিলেন হৃদীন্দ্রনাথ হাওলাদার, একাদশ শ্রেণীর জীববিদ্যা, যেটা স্যার বললেন যে পরীক্ষা হোক বা না হোক তোমাদের কিন্তু পড়াশোনাটা শুরু করে দিতে হবে, যেহেতু সিলেবাসটাকে সময়ের মধ্যে শেষ করার জন্য। তো আমরা সেই চেষ্টাতেই রয়েছি। ভালো থাকো। আবার আগামীকাল সকালবেলায় এই এডুকেশন অনলাইনে দেখা হবে। অনেক ধন্যবাদ স্যারকে, ধন্যবাদ আপনাদেরকে, নমস্কার।